নমস্কার। বিদ্যার্থীতে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি সিরিজে। আমরা ইন্ডিয়ান জিওগ্রাফিতে সবার প্রথমে ভারতবর্ষের যে ম্যাপ পয়েন্টটি সেটা একটু অ্যাডভান্সড ভাবে করেছি। আমরা ধারণা করতে পারি যে নিশ্চয়ই আমরা নতুন কিছু না কিছু শিখেছি। তো আজকেও আমরা অ্যাজ ইউজুয়াল অ্যাটলাস নিয়েই বসবো। তবে অ্যাটলাসের ব্যবহার আজকে খুব বেশি নেই, কিন্তু এর পরের দিনের ক্লাস থেকে অ্যাটলাস নিয়ে বসা বাধ্যতামূলক। যদি আপনারা অ্যাটলাস না কিনে থাকেন, আমার অনুরোধ থাকবে আপনারা অ্যাটলাস কিনে নিয়ে তারপরে সেটি দেখে ক্লাস করবেন, কারণ অ্যাটলাস ছাড়া এখন জিওগ্রাফিতে ম্যাপ ওয়ার্ক না জেনে বসা মানে পুরো সাবজেক্টটা আমরা গ্রাস্প করতে পারবো না। পরীক্ষার জন্য যেরকম প্রয়োজন বা জিওগ্রাফি ভালোভাবে শেখার জন্য যেরকম ভাবে জিওগ্রাফির ম্যাপ টুলসটাকে ব্যবহার করতে হবে, সেটা যদি আমরা না শিখি তাহলে তো হবে না। আর যদি আপনারা না বসেন অ্যাটলাস নিয়ে, আমাদের তো লাগে 2-3টে প্রিলিমস এটা বোঝার জন্য যে পড়াশোনা কিভাবে করতে হয়। তো চলুন, আমরা দেখছিলাম জিওগ্রাফি অফ ইন্ডিয়া, যার মধ্যে জিওলজিক্যাল টাইম স্কেল এটা আমরা মোটামুটি দেখেছিলাম, খানিকটা চেষ্টা করেছিলাম মুখস্থ করারও। এবং আজকে আমরা করব রক সিস্টেম ইন ইন্ডিয়া। তো প্রথমেই বলে রাখি আমরা কারা। আমরা বিদ্যার্থী। আমাদের উদ্দেশ্য এডুকেশন ফর অল, সবার কাছে যেন স্বল্প মূল্যে কোয়ালিটি এডুকেশন পৌঁছে যায়, এটাই আমাদের লক্ষ্য। যদি আপনাদের আমাদের উদ্দেশ্য ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্টের মাধ্যমে আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। আপনারা আমাদেরকে মেলও করতে পারেন vidyarthi.contact@gmail.com এ। তাহলে চলুন শুরু করা যাক বিদ্যার্থীর আজকের প্রেজেন্টেশন, জিওলজিক্যাল টাইম স্কেল অ্যান্ড রক সিস্টেম ইন ইন্ডিয়া। তো প্রথমে একবার রিভাইজ করার চেষ্টা করি। আমরা এই ছবিগুলো সবই গুগল থেকে নিয়েছি। আমার এক বিন্দু এগুলোর উপর কোনো ক্লেম নেই। এই ছবিটা আমরা গুগল থেকে নিয়েছি। এবার আমরা দেখেছিলাম যে পৃথিবী, আজকে যে পৃথিবীকে আমরা দেখতে পাই সেটা এই রকম ভাবে সবার প্রথম থেকে ছিল না। সবার প্রথমে আমরা অ্যাস্ট্রোনমি সেকশন পড়ার সময় দেখেছিলাম যে পৃথিবী একটি, কি বলবো, গ্যাস পিণ্ড বা প্ল্যানেটিজমাল হাইপোথিসিস থেকে আমরা দেখেছিলাম যে পৃথিবী কি কি ভাবে পসিবলি সৃষ্টি হয়েছে। এখনো পৃথিবী এইভাবেই সৃষ্টি হয়েছে এটা কিন্তু আমরা বলতে পারি না। আমরা অনেক রকমের থিওরি দিয়ে এটা বলার চেষ্টা করি যে পৃথিবী এইভাবে তৈরি হয়ে থাকতে পারে। ঠিক আছে, রাসেল হাইপোথিসিস, প্ল্যানেটিজমাল হাইপোথিসিস, আমরা কিন্তু এগুলো সব পড়েছি অ্যাস্ট্রোনমি। বিদ্যার্থীদেরকে অনুরোধ করব, যদি আপনারা জিওগ্রাফির, ফিজিক্যাল জিওগ্রাফি, অ্যাস্ট্রোনমি এই সেকশনগুলো ক্লিয়ার না করে থাকেন তাহলে সেগুলো ক্লাসগুলি করে তারপরে এই ক্লাসগুলি দেখবেন, তাহলে আপনাদের অনেক সুবিধা হবে। আর না হলে প্রথমেই বললাম। তো ইয়ন, এরা, পিরিয়ড, ইপক, এজ, সব থেকে বড় একক ইয়ন, তারপর এরা, তারপর পিরিয়ড, তারপর ইপক, তারপর এজ। আমরা দেখেছিলাম যে বিলিয়ন ইয়ার্স এগো এবং মিলিয়ন ইয়ার্স এগোতে আমরা হিসাব করব। হেডনিয়ন, আর্কিয়ানিয়ন, প্রোটেরোজোইক এবং ফানেরোজোইক। জৈক মানে হলো জীবন এবং প্রোটেরোজোইক হলো প্রথম জীবন যেগুলি দৃশ্যমান ছিল না। আপনারা এই সম্পর্কিত অনেক অ্যানিমেশন বা ভিডিও ইউটিউবে পাবেন, আপনারা সেগুলো দেখবেন। তাহলে আমার ধারণা যে পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে এটার একটা অ্যানিমেটেড একটা ছবির মতো মাথার ভেতরে এঁটে যাবে। দেখুন, আমাদের মেমোরি পিক্টোগ্রাফিক। তো আমরা
চেষ্টা করব যা ছবি দেখব সেগুলিকে মানে যাই পড়বো আমরা সেগুলিকে মাথার ভেতর একটা ছবি করে আঁকা। যখন আমরা ইতিহাসও পড়বো না তখন আপনারা ভারতের ম্যাপটাকে ভাববেন এবং ভাববেন আচ্ছা এই জায়গার কথা হচ্ছে, ব্রিটিশ বাংলা বিহার উড়িষ্যা দখল করে নিয়েছে, আচ্ছা বাংলা বিহার উড়িষ্যা এই জায়গাটা ছবির মধ্যে, ঠিক আছে এই জায়গাটা ব্রিটিশরা দখল করে নিয়েছে, এইভাবে। তাহলে দেখবেন মনে থাকবে। এগুলো ট্রিক্স, মনে রাখার ট্রিক্স তো না, হার্ডওয়ার্কের অংশ। তো আর্কিয়ান ইয়ন, পোটেরোজোইক এবং ফানেরোজোইক। ফানেরো মানে হচ্ছে দৃশ্যমান, দৃশ্যমান যে লাইফ বা ভিজিবল লাইফ শুরু হচ্ছে 541 মিলিয়ন ইয়ার এগো, কোথাও 570, কোথাও 573 মিলিয়ন ইয়ার এগো লেখা থাকে। এগুলো নিয়ে বেশি হচপচ করার দরকার, ঠিক আছে। তারপর ফানেরোজোইক ইয়নের মধ্যে আমরা 3 ভাগে ভাগ করেছি, পেলিওজোইক, মেসোজোইক এবং সিনোজোইক। পেলিও মানে পুরাতন, মেসো মানে মধ্যখানে, সিনো মানে নতুন। তো এগুলির রেসপেক্টিভ টাইম, হেডনিয়ন 4.5 বিলিয়ন ইয়ার থেকে 4 বিলিয়ন ইয়ার এগো অব্দি। মানে বোঝা যাচ্ছে তো যে 450 কোটি বছর, মানে আজ থেকে 450 কোটি বছর আগের থেকে 400 কোটি বছর আগে অব্দি যে সময়কালটা, যে 50 কোটি বছরের সময়টা ছিল, সেই সময়টা হলো হেডনিয়ন। তারপর আজ থেকে 400 কোটি বছর আগের থেকে 250 কোটি বছর আগে অব্দি যে সময়টা ছিল, যে 150 কোটি বছরের সময়, দেখুন 400 থেকে 250 যদি বাদ দিই, ছোটবেলায় করেছে 0, 5 আর 5 10 সাথে থাকলো 1, 2 এর আগে 3 এর আগে 4, 150 কোটি বছরের যে স্প্যান, সেই স্প্যানটা হলো আর্কিয়ানিয়াম। এই সময় কি হচ্ছে আমাদের, এগুলো জিওলজিতে বেশি লাগে, আমাদের ইন্টারেস্ট হচ্ছে ফানেরোজোইক নিয়ে। তারপর প্রোটেরোজোইক 250 বিলিয়ন ইয়ার এগো, অর্থাৎ 250 কোটি বছর আগের থেকে এই যে 541 মিলিয়ন ইয়ার এগো, মানে 540 ইন্টু 10 লাখ বছর। তাহলে 10 লাখ, 1 কোটি, 10 কোটি, 50 কোটি, মানে 54.1 কোটি, মানে 54 কোটি বছর আগে বা 57 কোটি বছর আগে অব্দি যে সময়টা, 250 থেকে 57 মানে প্রায় 200 কোটি বছরের যে স্প্যানটা, ওই স্প্যানটা বলা হচ্ছে প্রোটেরোজোইক। আর 54 কোটি বছর আগের থেকে এখন অব্দি চলছে ফানেরোজোইক, আমরা দৃশ্যমান ফানেরোজোইকের মধ্যে পড়ি। তারপর পেলিওজোইক, মেসোজোইক, সিনোজোইক 570 মিলিয়ন ইয়ার এগো থেকে 225 মিলিয়ন ইয়ার এগো অব্দি। আমরা এগুলো আর আগের দিন খুব ভালোভাবে পড়েছি, ওই জন্য আজকে জাস্ট উপর উপর দিয়ে চলে যাচ্ছি। তারপর পেলিওজোইকের মধ্যে আমরা দেখেছিলাম অস ডিসিপি, আমরা দেখেছিলাম ক্যামব্রিয়ান, অর্ডোভিশিয়ান, সিলুরিয়ান, ডেভোনিয়ান, কার্বনিফেরাস এবং পার্মিয়ান। এর মধ্যে আমরা ক্যামব্রিয়ান এবং কার্বনিফেরাস এই দুটি মনে রাখতে বলেছি, এই দুটি খুব বেশি প্রয়োজন, আমরা দেখব। ক্যামব্রিয়ান পিরিয়ড হচ্ছে 570 মিলিয়ন ইয়ার এগো থেকে শুরু হয়েছে, তার আগে গুলোকে আমরা বলছি প্রি ক্যামব্রিয়ান আর পরের গুলোকে আমরা বলছি পোস্ট ক্যামব্রিয়ান। আমরা এখন পোস্ট ক্যামব্রিয়ান যুগের মানুষ, আমরা বুঝতে পারছি তো? যদি বুঝতে না পারা যায় কমেন্ট বক্সে লিখবেন, ঠিক আছে, বা ভিডিওটা আরো একবার দুবার দেখবেন, আপনি বুঝতে পারবেন, এটা খুব সহজ, দেখুন, ঠিক আছে। আমরা পেলিওজোইকটাকেই ভাগ করছি। কার্বনিফেরাস 345 মিলিয়ন ইয়ার এগো। তাহলে আমরা আজকে কার্বনিফেরাসের একটুখানি চাকচিক্য দেখি। আমরা একটি বিষয় লিখছি, সেটির নাম হলো কয়লা, কোল। তাহলে কার্বন কন্টেন্ট অনুসারে আমরা কয়লাকে 4 ভাগে ভাগ করি। কার্বন কন্টেন্ট, কোল টাইপ, ঠিক আছে, আর কত বছর আগে সেটি তৈরি হয়েছিল। তাহলে আমি লিখছি টাইম, টাইম লাইন। খুব ভালো কথা। তো প্রথমে আমরা 1 নম্বরে দেখছি প্রায় 90% বেশি কার্বন কন্টেন্ট থাকে। কয়লাটির নাম কি? অ্যানথ্রাসাইট কয়লা। আপনারা ইংলিশ বানানটা একটু দেখে নেবেন। ইহা তৈরি হয়েছে
345 মিলিয়ন ইয়ার এগো। দেখুন আপনাদের আগের দিনের পড়া থেকে আপনারা কিছু মনে করতে পারছেন। কার্বনিফেরাস যদি আপনারা বুঝতে পেরে থাকেন তাহলে তো খুবই ভালো, আর না বুঝতে পারলে নোট লিখুন, অ্যাক্টিভ লার্নিং এর প্রয়োজন নেই। একবার দুবার পরীক্ষায় বসবেন, ইউপিএসসি খুব ভালোভাবে মাথায় হাত বুলিয়ে শিখিয়ে দেবে যে অ্যাক্টিভ লার্নিং এর প্রয়োজনীয়তা রয়েছে। শুধুমাত্র আমি যে কথাগুলো বলছি সেগুলো শুনে মাথা নাড়িয়ে শুধুমাত্র খাতায় লিখে গেলে কিন্তু হবে না, আমাদেরকে কানেক্ট করতে হবে। আচ্ছা আচ্ছা, কার্বনিফেরাস পিরিয়ডে যে গাছপালাগুলো জমির নিচে গেছিল সেইগুলো 345 মিলিয়ন ইয়ার ধরে মাটির নিচে অনেক রকম চাপ তাপের সম্মুখীন হয়ে সব থেকে উন্নত কোয়ালিটির যে কোল সেটি আমাদের তৈরি করে দেয়, সেটি হলো অ্যান্থ্রাসাইড কোল। আমরা যখন সায়েন্স অ্যান্ড টেকনোলজি করব তখন আমরা দেখব এই অ্যান্থ্রাসাইড কোল হচ্ছে এমন একটা কোল যেটা বার্ন করলে সব থেকে বেশি পরিমাণে শক্তি পাওয়া যায়। এই কোলটা বার্ন করলে সব থেকে কম পরিমাণে হচ্ছে ফ্লাই অ্যাশ বা অ্যাশ পড়ে থাকে, ছাই সব থেকে কম পরিমাণে পড়ে থাকে, পিওর এনার্জি পাওয়া যায়, ইভেন টক্সিক গ্যাসও খুব কমই নির্গত হয়। আমাদের দেশে অ্যান্থ্রাসাইড কয়লা খুবই কম, এটাও আমরা দেখব কি বলবো হিউম্যান অ্যান্ড ইকোনমিক জিওগ্রাফি পড়ার সময়, যে সারা পৃথিবীতে কোথায় কোন কয়লা পাওয়া যায় সেখানেও একবার আসবে অ্যান্থ্রাসাইড কয়লা। আমরা দেখব অস্ট্রেলিয়াতে অনেক বেশি পরিমাণে অ্যান্থ্রাসাইড কয়লা পাওয়া যায়। বুঝতে পারছেন কানেকশনটা? দেখুন এবার ভারতবর্ষ, এখানে আমরা একটু কষ্ট করে ধরে নেবো যে অস্ট্রেলিয়া ঠিক আছে এরকম জায়গায় রয়েছে। এবার অস্ট্রেলিয়া থেকে কয়লা আসে দিয়ে বিশাখাপত্তনমের এখানে ভাইজ্যাক স্টিল প্ল্যান্ট তৈরি হয়েছে। ভাইজ্যাক স্টিল প্ল্যান্টে এই ডাল্লি, রাজহারা, বিলাসপুর, ভিলাই এইসব জায়গা থেকে আকরিক লোহা আসে, বিহার থেকেও বা ঝাড়খণ্ড থেকেও আসে, এবং এখান থেকে কয়লা আসে। এই কয়লা পুড়িয়ে এই যে স্টিল প্ল্যান্টে শক্তি আসে এবং সেই শক্তিটা দিয়ে যে আকরিক লোহাটা আসে সেই আকরিক লোহাটাকে গলানো হয় এবং সেখান থেকে ইস্পাত লোহা পাওয়া যায়। অর্থাৎ একটা জায়গায় লৌহ ইস্পাত কারখানা তৈরি হতে গেলে সেখানে র মেটেরিয়ালের সাপ্লাই কোথা থেকে আসছে? একটা র মেটেরিয়াল দেখুন কয়লা, সেটা আসছে অস্ট্রেলিয়া থেকে, কারণ অস্ট্রেলিয়াতে সব থেকে ভালো কোয়ালিটির কয়লা পাওয়া যায়। কি কোয়ালিটির কয়লা পাওয়া যায়? অ্যান্থ্রাসাইড কোল। অ্যান্থ্রাসাইড কোল কত বছর আগে কার টাইম ফ্রেমের কোল যেটা এত ভালো? 345 মিলিয়ন ইয়ার এগো। তাহলে কার্বনিফেরাস কোল। দেখুন এই কতটা অ্যাপারচার হলো, বুঝতে পারলেন? যে কোনো জায়গা থেকে কোশ্চেন দিয়ে দেবে যে কি বলবো, দ্য কোল which we get from Australia, it help us in making the Vizag steel plant and it is bituminous coal। ভুল হয়ে গেল, অ্যান্থ্রাসাইড কোল হবে। কিন্তু ওই যে ওই বিটুমিনাস কোলটা ভুল, বাকি পুরো স্টেটমেন্টটা সঠিক। আমি অত ভালো স্টেটমেন্ট ফর্ম করতে পারছি না ইউপিএসসি মেম্বারদের মতো, অবশ্যই আমার ইংরেজি তাদের মতো নয়, কিন্তু আপনারা বুঝতে পারছেন আমি জানি। তো ওই বিচক্ষণতাটা লাগবে পরীক্ষায়, আমরা বুঝতে পারছি। এগুলো কোনো মানে শুধু প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করে দিলাম এরকম ভাবে হবে না, অ্যাক্টিভ লার্নিং প্রয়োজন। আপনারা শিখবেন আমি জানি, না শিখলেও যতটা সম্ভব আমরা তো চেষ্টা করি, আমি জানি আপনারা পারবেন। তো দেখি তাহলে কয়লার হিসাবে আমরা দেখছিলাম যে 345 মিলিয়ন ইয়ার এগো অ্যান্থ্রাসাইড কোল, কার্বন কন্টেন্ট 90%। 2 নম্বর হচ্ছে যার কার্বন কন্টেন্ট 70% বেশি। এই এক্সাক্ট কথা 70 থেকে 75 আমি একটা বইতে পড়েছেন, মোটামুটি 70%, 90-70, ওকে ঠিক আছে। তারপরে লিগনাইট 40, আর 40-এর কম হলো পিট। তো ইহাকে বলা হচ্ছে বিটুমিনাস কোল। ইহাকে গোন্ডওয়ানা কোলও বলা হয়। ইহা হচ্ছে 225 মিলিয়ন ইয়ার এগো, 225 থেকে 250 মিলিয়ন ইয়ার এগো এটা তৈরি হয়েছে এবং এটাকে বিটুমিনাস কোল বলা হয়। অ্যান্থ্রাসাইড কয়লা, বিটুমিনাস কয়লা, ওই যে ছোটবেলা থেকে পড়েছি বিটুমিনাস যে কয়লাটা সেটা কোথা থেকে আসছে। তো বিটুমিনাস
গোন্ডোয়ানা কোল 225 মিলিয়ন ইয়ার এগো থেকে এটা তৈরি হচ্ছে। এবার এটা হলো ট্রায়াসিক পিরিয়ড, এটা দিয়েও পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। বা ইহা হলো মেসোজোইক এরা। পরীক্ষায় দিয়ে দিলে এটা প্রি ক্যাম্ব্রিয়ান না পোস্ট ক্যাম্ব্রিয়ান, এটা আপনারা কমেন্ট বক্সে লিখবেন, যেটা প্রি ক্যাম্ব্রিয়ান এজের কোল না পোস্ট ক্যাম্ব্রিয়ান কোল এজের কোল। যদি এটাও লিখতে না পারেন তার মানে আপনার অ্যাক্টিভ লার্নিং হচ্ছে না, আমি অ্যান্সার বলবো না। তারপর 3 নম্বর হচ্ছে, আশা করি আপনারা লিখে দিয়েছেন, আমি বলে দিই, এটা সব সময় পোস্ট ক্যাম্ব্রিয়ান হবে, এটাও পোস্ট ক্যাম্ব্রিয়ান। ঠিক আছে, এবার বেসিক জায়গায় ভুল করে আসবেন না, তাহলে আবার পুরো পড়াটা বৃথা হয়ে যাবে। তারপর গ্রেটার দ্যান 40% কোল, এটা হলো লিগনাইট কয়লা। এবার এটা হচ্ছে 70 মিলিয়ন ইয়ার এগো, 60 থেকে 70 মিলিয়ন ইয়ার এগো। তাহলে এটা কিসে পড়ছে? সিনোজোইক এরাতে। বুঝতে পারছেন তো? আর আরেকটি হলো পিট কয়লা, লেস দ্যান 40% কার্বন কন্টেন্ট। আর এই কয়লা নাও লিখে দিলাম। এবার কয়লার কোথায় ক্যালোরিফিক ভ্যালু বেশি কোথায় কম, এগুলো আমরা সব সায়েন্স থেকে পড়বো। ঠিক আছে, এখানে এইটুকুই থাক। তাহলে আমাদের কয়লার সঙ্গে একটা টাইম পিরিয়ডের সম্পর্ক আছে, এটা আমাদের এস্টাবলিশ হলো। আবার আমরা যদি দেখতে চাই, দেখুন 225 মিলিয়ন ইয়ার এগো, ঠিক আছে, সারা পৃথিবীতে এরকম একটা বড় ভূভাগ ছিল। এটা আমরা জিওগ্রাফিতে অলরেডি পড়েছি, ফিজিক্যাল জিওগ্রাফিতে। যদি আপনারা না পড়ে থাকেন আপনাদের জন্য আরো একবার খাস খবর। তাহলে এই যে বিশাল বড় একটা ভূভাগ দেখা যাচ্ছে, এই ভূভাগটার নাম হচ্ছে প্যানজিয়া। এই যে ভূভাগটা, এত বড় ভূভাগ, এর নাম হচ্ছে প্যানজিয়া। এবং এই যে সাগরটা, এই সাগরটার নাম হলো পেথিস, পেথিস সি, পেথিস সাগর। ঠিক আছে, তারপরে এই প্যানজিয়া এখান থেকে কেটে দুটো ভাগে ভাগ হয়ে যায়। কেন না পৃথিবীর নিচের দিকে, এগুলো সব কিন্তু আমাদের ফিজিক্যাল জিওগ্রাফিতে হয়ে গেছে অলরেডি, যে ম্যাগমার মুভমেন্টের জন্য। ম্যাগমার উপরে যে প্লেটগুলো রয়েছে, কোন কোন প্লেট রয়েছে, প্লেটগুলির নাম সব খুব ডিটেলে আমাদের করানো হয়ে গেছে। আপনারা কিন্তু দেখবেন এর আগে, ঠিক আছে, এই যে ফিজিক্যাল জিওগ্রাফির যে সেকশনগুলো আমাদের করা হয়েছে, তো সেই প্লেটগুলোর মুভমেন্টের জন্য, ঠিক আছে, আমাদের এই দুটি ভাগে ভাগ হয়ে গেল। উপরের ভাগটিকে আমরা বলছি ল্যাউডেশিয়া, আর নিচের ভাগটাকে আমরা বলছি গোন্ডোয়ানা। এই যে গোন্ডোয়ানাতে একটা বিখ্যাত বিষয় দেখা যাচ্ছে, এই যে যেটা আমরা হ্যাচ করছি এখন কালো দাগ দিয়ে পুরো দেখাচ্ছি, এটা কি? এটাই হচ্ছে আমাদের ইন্ডিয়া। ঠিক আছে, ইন্ডিয়া এখান থেকে লাফাতে লাফাতে এসে এখানটাই এই যে যাচ্ছে, গিয়ে এখানটায় ও ধাক্কা দেবে, দিয়ে সর্বশেষে এই যে এরকম অবস্থা হয়ে গেছে। আর ধাক্কা দিয়েছে বলে এখানে হিমালয়ের সৃষ্টি হয়েছে, এটা আমরা আগে বলেছি। এবং ইন্ডিয়ান জিওগ্রাফিতে আমরা খুব ডিটেলে দেখবো, খুবই ডিটেলে দেখবো ডোর শার্ট মেকানিজম কি, কিভাবে হয়েছে। ঠিক আছে, কোথায় এসে প্রথম ধাক্কাটা লেগেছিল, নাঙ্গা পর্বতে, আমরা দেখবো, খুব ভালোভাবে দেখবো, ওয়েট করবো। তো 225 মিলিয়ন ইয়ার এগো এই প্যানজিয়া ভাঙা শুরু হয়েছে। 150 মিলিয়ন ইয়ার এগো এই গোন্ডোয়ানা আর ল্যাউরেশিয়া ভাগটা আলাদা হয়েছে এবং গোন্ডোয়ানা থেকে ইন্ডিয়াটা উপরের দিকে যাওয়া শুরু করেছে। তারপর মোটামুটি 100 মিলিয়ন ইয়ার এগো ইন্ডিয়া এই উপরের দিকে যাত্রা শুরু করে দিয়েছে, এবং যাত্রা শুরু করে করে এই জায়গায় ইন্ডিয়া গিয়ে আটকে গেছে। আরো ভালোভাবে দেখতে চাইলে এই যে প্যানজিয়া, প্যানজিয়া থেকে এই যে ইন্ডিয়াটি বাইরের দিকে বেরোচ্ছে, উপরের দিকে যাচ্ছে, তারপর ইন্ডিয়া এই যে উপরের দিকে যাচ্ছে, একদম উপরের দিকে যাচ্ছে, দিয়ে এই যে লেগে গেছে, আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখবেন এই ছবিগুলো সবই আমরা গুগল থেকে নিয়েছি। তো এই বিষয়টা বোঝা গেল তো মোটামুটি। আমরা আবার যখন হিমালয় পড়বো তখন এই জায়গাটা আবার আসবো, কোনো চাপ নেই।
ওশানিক ওশানিক কনভার্জেন্স, কনভার্জেন্স ডাইভার্জেন্স কিন্তু আমাদের হয়ে গেছে, ইভেন এই জায়গাগুলো আমাদের খানিকটা হয়ে গেছে। তা আমরা আরেকবার একটু রিভাইজ করব, তার সঙ্গে সঙ্গে দেখব পরবর্তীতে যখন হিমালয় পড়ব। এবার আমরা দেখছি ভারত। এবার ভারতবর্ষে কোন জায়গায় কোন রকমের মৃত্তিকা পাওয়া যায় সেটা খানিকটা আমরা দেখার চেষ্টা করছি। দেখুন, যদি আমরা আচ্ছা এই ছবিটা দেখি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আপনাদের জন্য এই ছবিটা থাকবে, ঠিক আছে? আপনারা এই ছবির ভেতরে একটু নিজেরা আঁকবেন, তাহলে আপনাদের সুবিধা হবে, নাহলে আমিও কখনো আঁকবো। তো দেখুন, টার্সিয়ারি পিরিয়ডে এই যে কাশ্মীর থেকে একদম এই এলাকা জুড়ে যে মৃত্তিকাটা দেখা যাচ্ছে, আমি আপনাদেরকে ম্যাপে একটু পয়েন্টই করে দিচ্ছি। এই যে কাশ্মীর থেকে ইভেন এই এলাকাটা, এই সম্পূর্ণ এলাকা জুড়েই যে মৃত্তিকাটা দেখা যাচ্ছে সেটা মোটামুটি সেডিমেন্টেড। তাহলে এটা সেডিমেন্টারি কি করে হতে পারে? এটা তো পাহাড়ে এসে ধাক্কা লাগছে। আমরা দেখেছি যে হিমালয় পর্বত কিভাবে তৈরি হয়েছে, একটা জিও সিঙ্কলাইন ছিল এবং জিও সিঙ্কলাইনে অনেক বেশি পলি ছিল, এবং দুপাশ থেকে যখন প্লেটের মুভমেন্ট হয়েছে এই পলিগুলো মাঝখানে চলে এসেছে। আমাদের মনে পড়ছে? নাহলে আমরা হিমালয় পড়ার সময় আবার দেখব। তারপর দেখুন, এই যে মাঝখানের যে এলাকাগুলি দেখা যাচ্ছে, মনে রাখবেন ভারতবর্ষের এই এলাকার মৃত্তিকা সবচেয়ে পুরনো, প্রি ক্যাম্ব্রিয়ান এরা। আমরা বুঝতে পারছি তো যে প্রোটেরোজয়িক ইয়নে নয়, ফানেরোজয়িক ফানেরোজয়িক ইয়নের মধ্যে এই মৃত্তিকাগুলি তৈরি হয়েছিল। তো আমাদের মনে রাখতে হবে যে প্রি ক্যাম্ব্রিয়ান এরাই ভারতের এই এলাকার মৃত্তিকাগুলি রয়েছে। আমরা কেন খুব ডিটেলে এই জায়গাগুলো যাচ্ছি না, তার কারণ আমরা এখন সম্পূর্ণ বুঝতে পারবো না। আমাদের একবার যখন ইন্ডিয়ান জিওগ্রাফির অনেকটা কমপ্লিট হবে, তারপর আরো ভালোভাবে এই জিনিসগুলো আমরা বুঝতে পারবো যে ভারতবর্ষের এই এলাকাগুলোতে কেন সবচেয়ে পুরাতন মৃত্তিকা দেখা যায়, আমাদের ধারণা হয়ে যাবে। তাও খানিকটা বোঝার চেষ্টা করছি যে এই এলাকায় যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে প্রি ক্যাম্ব্রিয়ান রক সিস্টেম বা সয়েল, আর এখানে যেটা আমরা দেখেছি এটা টার্সিয়ারি পিরিয়ড। ইভেন এই এলাকাটায়ও প্রি ক্যাম্বিয়ান দেখা যাবে, এই যে এটার কথাই বলছি। ওহ, এইভাবে আমার আসলে মাজাতে একটু যন্ত্রণা, এই জন্য একটু অসুবিধা হচ্ছে, আপনারা আমাকে ক্ষমা করবেন, একটু আস্তেই বলি। তারপর একটা একদম রিসেন্ট যে গঙ্গা বা ব্রহ্মপুত্র বা ইন্দাস এর যে পলি, এই যে ভারতবর্ষের এই এলাকাটা, ইভেন বাংলাদেশের মধ্যেও এই যে এলাকাটা আমরা দেখতে পাই, ইভেন এই জায়গাটাও খানিকটা, এই যে জায়গাটা আমরা দেখতে পাই, এটা সম্পূর্ণ রিসেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে সেডিমেন্টারি রক। তাহলে এটাও সেডিমেন্টারি, আবার এই কালোটাও সেডিমেন্টারি। কালোটা যে সেডিমেন্টারি সেটা দীর্ঘদিন আগেকার, বুঝতে পেরেছেন? যে যখন এই যে আমাদের ইন্ডিয়া এগিয়ে এগিয়ে যাচ্ছে, তখন দেখুন এই জায়গাটা পুরো সমুদ্র ছিল,
আমরা দেখবো যত ইন্ডিয়া কাছাকাছি আসবে সমুদ্রটা আস্তে 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 ওর ভেতরের পলিগুলো উঁচু হচ্ছে এবং সমুদ্রের গভীরতা আস্তে আস্তে কমবে এবং কমতে 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 মানে কি হচ্ছে ব্যাপারটা, ব্যাপারটা হচ্ছে যে একটা প্লেট রয়েছে, প্লেটের এখানে নদী আসে, নদী এসে সমুদ্রে মিশছে, এই এলাকাটা সমুদ্র, সি, ওশান। এবার সমুদ্র মানে কি, নিচু জায়গা, অর্থাৎ এরকম নিচু এলাকা রয়েছে। এবার এই নিচু এলাকাগুলিতে নদী এসে পড়ছে, তো নদী তো পলি মাটি নিয়ে আসবে, তো সেই পলিগুলো এখানে জমা হবে, তাহলে এরকম পলি জমা হবে। এবং যদি আপনি পলিগুলোকে এদিক থেকে আর এইদিকে ঠেলা মারেন, পলিগুলোকে এরকম করে ঠেলা মারেন, তাহলে কি হয়ে যাবে, এটা এরকম উঁচু নিচু হয়ে যাবে না? তো এইগুলোই তো হিমালয়। একটু একটু বুঝতে পারছি তো, আমরা দেখবো, আমরা আরো ভালোভাবে দেখবো এই বিষয়টা। তাহলে এটাও তো পলি দিয়ে, নদীর পলি দিয়েই তৈরি হচ্ছে। আবার ঠিক আছে, ভারতবর্ষের এখানে হিমালয়, এখান থেকে গঙ্গা নদী এসে এভাবে পড়ছে, এখান থেকে ব্রহ্মপুত্র নদী আসছে, আর এখান থেকে ইন্দাস নদী আসছে। তো এই একটা আর এই একটা, দুটি সিনট্যাক্সিয়াল ব্যান্ড। তো এই নদীগুলি এই এলাকায় তো পলি জমাচ্ছে, তো সেটিও তো সেডিমেন্টারি, সেই বিষয়গুলোর কথা বলা হচ্ছে এখানে, যে এই এলাকাটা হলো পুরো সেডিমেন্টারি। বেশ, তারপর ইন্ডিয়া যখন এসেছে তখন ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে রিউনিয়ন হটস্পটের কাজ দিয়ে আসার সময় লাভা উৎস্ফুলন হয়েছে এবং এই জায়গাটা, এই লাভাটা সম্পূর্ণ ছড়িয়ে গেছিল। তো এই জায়গার যে মৃত্তিকাটাকে, এই মৃত্তিকাটাকে বলা হয় ডেক্কান ট্র্যাপ। আর এই যে ডেক্কান ট্র্যাপটা, এখানে সবসময় ইগনিয়াস রকি এই জায়গায় এসেছিল। এবং এই ডেক্কান ট্র্যাপটা কোন সময়কার, মোটামুটি ওই 80 to 100 মিলিয়ন ইয়ার এগো। এটা আপনারা, এটা লিখবো না এখন, এটা পরের দিন দেখে আরো ভালোভাবে বলবো, ঠিক আছে? তো এই ডেক্কান ট্র্যাপ বিষয়টা কি, অ্যাকচুয়ালি ভারত ভূখণ্ডটা যখন ইউরেশিয়ার দিকে এরকম করে আসছিল, দেখো এখানে ইউরেশিয়া এবং এখানে ভারত ভূখণ্ডটা এসে এখানে ধাক্কা মারবে, মানে প্রথমে এদিকে লাগবে, এইভাবে দেখায়, প্রথমে এসে এই আঙুলটা ঠেকবে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমে এসে এরকম ঠেকবে, দিয়ে এই দিকটা ঠেকবে এরকম ভাবে। তাহলে কি এটা একটা ডোর শাট মেকানিজম হচ্ছে, মানে কি একটা দিকে একটা জিনিস এসে ধাক্কা ডাইরেক্ট সোজা মারছে না, প্রথমে এই দিকটা ধাক্কা মারছে, তারপরে এই দিকটা মারছে, একটা ডোর শাট মেকানিজম হয়ে গেল। আমরা দেখবো পরের দিকে। তো ওই যখন আসছিল, এইভাবে ইন্ডিয়া যখন মুভ করছিল একটা এলাকার দিয়ে, তো মুভ করার সময় কোনো এক জায়গায় রিউনিয়ন হটস্পট, এর ভলক্যানো, আমরা দেখেছি এগুলো ফিজিক্যাল জিওগ্রাফিতে, ওই ভলক্যানো থেকে যে লাভা উঠেছে সেই লাভাটা এই এলাকায় ছড়িয়ে গেছে, ভারতবর্ষের এই এলাকাটাই, অর্থাৎ এখানে যেখানে ডেক্কান ট্র্যাপ দেখানো হচ্ছে এই এলাকাটাই ওই লাভাটা ছড়িয়ে গেছে। এবং 800 থেকে 1000 মিটার পুরু একটা লাভার স্তর পাওয়া যায় ওই এলাকায়। তো ওটাকে বলা হয় ডেক্কান ট্র্যাপ। ওটা ব্যাসল্ট শিলা দিয়ে তৈরি এবং ব্যাসল্ট শিলা খুব সহজে নদীর দ্বারা ভেঙে যায়, ভেঙে যাওয়ার পরে আস্তে আস্তে সেটা ব্ল্যাক কটন সয়েল তৈরি করেছে, রেগুর মৃত্তিকা। ওই সয়েলে কি পাওয়া যায়, ওখানে তুলো চাষের জন্য কেন ভালো, এগুলো আমরা সয়েল চ্যাপ্টারের মধ্যে পড়বো, এভাবে কানেক্ট করতে হবে। বেশ, তার নিচে যে কর্ণাটক এলাকা, এটা আবার ভেবে নেবেন না যে ওই ডেক্কান ট্র্যাপের ওইগুলোই চলে এসেছে, ব্যাসল্ট শিলা ওটার মধ্যে লোহা পাওয়া যায়, এই কর্ণাটকে তো প্রচুর ভালো কোয়ালিটির লোহা পাওয়া যেতে পারে, সেটা আবার ভুল করবেন না। এটা হচ্ছে এনশেন্ট, এটা হচ্ছে প্রি ক্যাম্ব্রিয়ান এরা, বুঝতে পারছি যে প্রি ক্যাম্ব্রিয়ান রক সিস্টেম, মানে এই রক সিস্টেমের মধ্যে ভালো
মেটাল পাওয়া যাবে। বুঝতে পারছি, যত পুরাতন হবে তত ভালো মেটাল পাওয়া যাবে, মনে থাকবে এটা। বেশ, এরপরে আমরা দেখব আরো কিছু বিষয়। একটা হলো যেটা বললাম, রিউনিয়ন হটস্পট থেকে যে লাভা উদ্গারণটা হয়েছে, সেটা হয়েছে কিন্তু আমাদের মনে রাখতে হবে 130 মিলিয়ন ইয়ার এগো, এই সময়টা যখন ও আসছিল, মনে থাকবে আমাদের। বেশ, এটা মেসোজয়িকে পড়ে, বা পি ক্যাম্বিয়া, আপনারা প্রি সিনোজয়িক এটাকে বলতে পারেন, বা ক্রিটেশিয়াস পিরিয়ড বলতে পারেন, আপনারা একটু লিখে নেবেন। এবার একজন বিজ্ঞানী রয়েছেন, বিজ্ঞানীর নামই হচ্ছে হল্যান্ড, ঠিক আছে, বিজ্ঞানীর নাম এটা এরকম। তিনি ভারতবর্ষের যে রক সিস্টেমটাকে, সেটা ওই যে একটু আগে চেষ্টা করছিলাম এরকম করে দেখানো, এইভাবে বলছে, এইভাবে ভারতকে বোঝা খুব মুশকিল হয়ে যাবে, অনেক কটা ভাগ করতে হবে, এর ভেতরে ভেতরেও আরো অনেক ভাগ চলে আসছে। আপনারা এই ছবিটা দেখলে ভালোভাবে বুঝতে পারবেন। যে দেখুন, ডেক্কান ট্র্যাপ এই এলাকাটা রয়েছে, তারপরে দেখুন গোন্ডোয়ানা এবং বিন্দায়ন পিরিয়ড, এটা আবার একটা আলাদা ভাগ। এই যে এই এলাকাটা হ্যাচ পোর্শন, যেটা আমরা দেখানোর চেষ্টা করছি। তো বিন্দায়ন রক সিস্টেম আমরা দেখছি একটু পরে। এবার উনি ভারতবর্ষের রক সিস্টেমটাকে 4 ভাগে ভাগ করলেন। একটা হলো আর্কিয়ান, এই আর্কিয়ান কিন্তু ওই আর্কিয়ান নয়, আর্কিয়ান ইয়ন আলাদা, ঠিক আছে। আর এটা হচ্ছে দ্য আর্কিয়ান রক সিস্টেম, ARCHAEAN। তারপরে হলো দ্য পুরানা রক সিস্টেম, আর্কিয়ান, দ্য আর লিখছি না, পুরানা রক সিস্টেম। তারপর দ্রাবিডিয়ান রক সিস্টেম, তারপর আরিয়ান রক সিস্টেম, দেখেছেন হিউম্যানিটিস সাবজেক্টের মধ্যেও আরিয়ান, দ্রাবিডিয়ান এই ধরনের কথাবার্তা ইউজ করা, যেগুলো বর্তমান হিস্টোরিয়ানরা অনেক বেশি অপোজ করে। তো যাই হোক, আমরা পলিটিক্সে ঢুকবো না। আর্কিয়ান, পুরানা, দ্রাবিডিয়ান এবং আরিয়ান রক সিস্টেম আমরা খুব ভালোভাবে দেখার চেষ্টা করব যে কোন রক সিস্টেমের কি বৈশিষ্ট্য। চলুন আমরা একটু দেখার চেষ্টা করি। বেশ, তাহলে আমরা শুরু করেছি রক সিস্টেম ইন ইন্ডিয়া। সবার প্রথমে আমরা দেখছি আর্কিয়ান রক সিস্টেম। এবার এই আর্কিয়ান রক সিস্টেমের মধ্যে আমরা এর কিছু বৈশিষ্ট্য দেখার চেষ্টা করব। একটা হলো এই রক সিস্টেমটা সবসময় প্রি ক্যাম্ব্রিয়ান, অর্থাৎ আমরা বুঝতে পারছি একটু আগে আমরা যখন একটু দেখার চেষ্টা করলাম, এই যে এই মেনলি এই যে রক সিস্টেমের যে ব্যাপারগুলোকে, এই জায়গাটাকেই আর্কিয়ান রক সিস্টেমের আন্ডারে নিয়ে আসা হচ্ছে, আমরা দেখব। এবার আর্কিয়ান রক সিস্টেমের মধ্যে প্রথমে তো আমরা একটা বৈশিষ্ট্য বললাম, যেটা প্রি ক্যাম্বিয়ান। প্রি ক্যাম্বিয়ান কথাটার মানে কি? খুবই পুরনো, ভেরি ওল্ড।
আর এটা কিরকম হবে? প্লুটোনিক রক। এই প্লুটোনিক রক কি জিনিস, প্লুটোনিক কেন বলছে? তার কারণ হচ্ছে ইহা কি বলবো, যে আগ্নেয় শিলা যখন পৃথিবীর বাইরের দিকে আসছিল, দীর্ঘদিন ধরে এই রকটা আস্তে 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 ঠান্ডা হওয়ার সুযোগ পেয়েছে, ফলে প্রচন্ড শক্ত। আমরা কিন্তু এর আগে ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে প্লুটোনিক রক অনেক ডিটেলে বলেছি, এখন আর সেটা রিপিট করছি না, তাহলে একটা ক্লাসের মধ্যে লেগে যাবে। একটা শর্টকাট লিখে রাখলাম যে এটা গভীর, মানে এই যে এরকম ভাবেই তো আগ্নেয়গিরি থেকে লাভা উদ্গারণ হয়। তো আগ্নেয়গিরির ভেতরে যখন এই পাইপের ভেতর দিয়ে গলন্ত রকগুলি উপরের দিকে ওঠে, সেই সময়ের গায়ে যেগুলো লেগে থাকে, এর ভেতরে যেটা জমে, সেইটাকে আমরা বলছি প্লুটোনিক রক। এই আর্কিয়ান রক সিস্টেম প্লুটোনিক রক। তো বলছে ওই ভেতরে আগ্নেয়গিরির ভেতরে তো ওইগুলো কোথায় বাইরে কোথা থেকে এলো? আরে আগ্নেয়গিরিটা তো বিলিয়ন ইয়ার এগো, প্রি ক্যাম্ব্রিয়ান, মানে বুঝতে পারছেন 570 মিলিয়ন ইয়ার এগোর আগে এই রক সিস্টেম তৈরি হয়েছে। তা এই 54 কোটি বছর ধরে এগুলোর ওপর দিয়ে বাতাস, নদী, গ্লেশিয়ার যখন যেরকম ভাবে হয়েছে, সেগুলো তো ওয়েদারিং করেছে, ওয়েদারিং করে পুরো উপরের পার্ট গুলোকে কি বলবো ঘষে নিয়ে চলে গেছে, ক্ষয় করে দিয়েছে, ইরোশন করে ফেলেছে, ওয়েদারিং, ইরোশন, ট্রান্সপোর্টেশন, ডিপোজিশন হয়েছে। তো সেই রকগুলো, ভেতরে যে রকগুলো ছিল সেগুলো এখন এক্সপোজ হয়ে গেছে, যেগুলো দক্ষিণ ভারতে আমরা দেখতে পাই। ওই জন্যই তো ওখানে অনেক ভালো কোয়ালিটির কি বলবো মিনারেলস পাওয়া যায়, মিনারেল রিচ। তারপর কিছু শিলার নাম, একটা হচ্ছে নিস অ্যান্ড সিস্ট। এবার নিস আর সিস্ট, এটার অর্থ কি? মেটামরফোজড ইগনিয়াস রক। দেখুন একটু একটু বুঝতে পারছেন কিনা। মেটামরফোজড মানে রূপান্তরিত হয়ে গেছে, ইগনিয়াস রকটার উপর দিয়েই দীর্ঘদিন চাপ এবং তাপের প্রভাবে ইগনিয়াস রকটাকেও রূপান্তরিত করে দিয়েছে। তাহলে মেটামরফিক হওয়া, মেটামরফিজম হওয়া ইগনিয়াস রক। গ্রানাইট থেকে নিস আমরা পড়েছি তো রক সিস্টেমের মধ্যে। বেশ, তারপর মোটামুটি 4,000 মিলিয়ন ইয়ার এগো, মানে বুঝতে পারছি তো, সেই পুরোনো দিনে চলে যাচ্ছি, প্রি ক্যাম্বিয়ান। ভারতবর্ষের ধারওয়ার রক সিস্টেম হলো একটা আর্কিয়ান রক সিস্টেমের উদাহরণ। বেশ, তারপর আমরা ধারওয়ার রক সিস্টেম সম্বন্ধে একবার একটু জেনে নিই, তাহলে আর আবার আসতে হবে না। ক্ষমা করবেন। হুম, ধারওয়ার রক সিস্টেমে দেখতে গেলে আমরা যদি ভারতবর্ষের ম্যাপটাকে একটু হালকা করে হয়েছে, একটু মোটামুটি হয়ে গেছে। তো বেশ, ধারওয়ার রক সিস্টেম কোথায় পাওয়া যায় ভারতবর্ষে? আমরা দেখব এরকম কিছু এলাকায় এবং এরকম কিছু এলাকায়, মানে মেনলি কর্ণাটক ধারওয়ার রক সিস্টেম এটা। আর আর্কিয়ান রক সিস্টেম আমাদের কিন্তু এই এলাকাতেও পাওয়া যায়, আর্কিয়ান।
রক সিস্টেম, এটাও আর্কিয়ান রক সিস্টেম, মনে থাকবে আমাদের। তার মধ্যে ধারওয়ার রক সিস্টেমটা এখানে পাওয়া যায়। আরো আর্কিয়ান রক সিস্টেমের অংশ আছে, কিন্তু আমাদের ধারওয়ারটা খুব বেশি প্রয়োজন, সেই জন্য আমরা ধারওয়ারটা পড়েছি। এবার আমরা পড়ছি ধারওয়ার রক সিস্টেম। ধারওয়ার রক সিস্টেমের বৈশিষ্ট্য কি? একটা হলো এখানে বেস্ট কোয়ালিটি আয়রন ওর পাওয়া যাবে, হেমাটাইট, হেমাটাইট ম্যাগনেটাইট আমি পরের দিনকে বলে দেবো খুব ভালোভাবে। তারপর খুবই হাই গ্রেড এর কি বলবো মেটাল পাওয়া যাবে, হাই গ্রেডের মেটালিক মিনারেলস পাওয়া যেতে পারে। তার মানে ইকোনমিক্যালি খুবই ইম্পর্টেন্ট এই ধারওয়ার রক সিস্টেম। এখানে কিসের কিসের ওর পাওয়া যেতে পারে? এখানে আয়রন পাওয়া যেতে পারে, এখানে কপার পাওয়া যেতে পারে, এখানে ম্যাঙ্গানিজ পাওয়া যেতে পারে, এখানে গোল্ড পাওয়া যেতে পারে, কেজিএফ, কোলার গোল্ড ফিল্ড আমরা তো দেখেছি। কোলার কোথায়? কর্ণাটকে, ধারওয়ার রক সিস্টেমের মধ্যে। তাহলে আমরা রকি ভাইয়াকে এটা শেখাতে পারবো। আর এখানে ইউরেনিয়ামও পাওয়া যাবে, আমাদের মনে থাকবে ধারওয়ার রক সিস্টেমের বৈশিষ্ট্য। আর আর্কিয়ান রক সিস্টেমের আরো কিছু বৈশিষ্ট্য বলা যায়, যে এই যে ভারতের এই যে দক্ষিণের অংশটা, এই জায়গাতে কোনো ভূমিকম্প হয় না। কখনো শুনেছেন দক্ষিণ ভারতে ভূমিকম্প হয়েছে? হয় না। তো এই জায়গায় কি খুবই কমপ্লেক্স এবং কঠিন রক সিস্টেম দ্বারা তৈরি। আর এটা একটা প্লেটের উপরে, সবসময় মনে রাখবেন প্লেটের ধারগুলোতে ভূমিকম্প হয়, এটা আমরা ফিজিক্যাল জিওগ্রাফিতে পড়েছি। এবার খুবই কমপ্লেক্স মিনারেল দিয়ে তৈরি, খুবই কমপ্লেক্স রক সিস্টেম দ্বারা তৈরি, খুবই পুরনো, ওই জন্য ওই জায়গাটাকে বলা হয় বেসমেন্ট কমপ্লেক্স। অনেক সময় এটা প্রায় দ্বীপীয় ভারতও বলা হয়। এখানে লেস আর্থকুয়েক, অবশ্যই ওল্ডেস্ট। তাহলে এরকম কিছু ফিচার। এবার পরীক্ষায় কি ধরনের কোশ্চেন আসবে তা তো জানি না, ঠিক আছে, ওই জন্য একটু মানে যতটা মনে পড়ছে সিলিকা কন্টেন্ট বেশি থাকবে, মোর দেন 80% সিলিকা কন্টেন্ট। তাহলে ধারওয়ার রক সিস্টেম আমাদের মোটামুটি কমপ্লিট হলো, এবং আর্কিয়ান রক সিস্টেম আমরা কিছুটা জানলাম। এরপর পুরানা রক সিস্টেম, দ্রাবিড়িয়ান রক সিস্টেম, আরিয়ান রক সিস্টেম আমাদের একটু, এই যে যেমন ধারওয়ার রক সিস্টেমটা হলো আর্কিয়ান রক সিস্টেমের অংশ, তেমনি এরপরে আমরা দেখবো কুডাপ্পা রক সিস্টেম, তারপর আমরা দেখবো বৃন্দায়ন রক সিস্টেম। তো নেক্সট ডে আমরা এটা কমপ্লিট করব। আজকের জন্য আমাদের ক্লাস আমরা এখানেই শেষ করছি। তো আমরা কারা? আমরা বিদ্যার্থী। আমাদের উদ্দেশ্য এডুকেশন ফর অল, সবার কাছে যেন স্বল্প মূল্যে কোয়ালিটি এডুকেশন পৌঁছে যায়, এটাই আমাদের লক্ষ্য। আপনাদের যদি আমাদের উদ্দেশ্য ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলের কন্টেন্ট ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্টের মাধ্যমে আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। আপনারা আমাদেরকে মেলও করতে পারেন vidyarthi.contact@gmail.com-এ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।